আমার একটা প্রশ্ন, প্রতিবাদ যদি করতে হয় মুখোশ পড়তে হবে কেন? মুখোশ কারা পরে? ভণ্ড যারা তারা পরে, প্রতারক যারা তারা পরে, চিট যারা তারা পরে। সাহস থাকলে মুখটা দেখাও, লজ্জা করে না? ইতর হওয়ার একটা সীমা আছে। আজকে এই সঙ্গে আমার মনে পড়ছে, আপনারা তো শহীদুল্লাহ কায়সারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরেছেন, আপনারা রশিদুল হায়দারকে মেরেছেন। এরা সেই 14ই ডিসেম্বরের সেই শক্তি 1971-এ যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল, যারা মুক্তিযুদ্ধে 9 মাস খুঁজে খুঁজে বাংলাদেশ যাতে এগোতে না পারে, স্বাধীনতার বা মুক্তির সংগ্রাম যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, এমনকি পরাজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ যাতে তার নিজের সেই শক্তিতে দাঁড়াতে না পারে, তখনও তারা এইভাবে খুন করে গেছে মানুষকে, শিক্ষককে, ডাক্তারকে, প্রকৌশলীকে। আমি আবারও বলতে চাই, মুখোশ কেন? কাপুরুষ মুখ দেখানোর সাহস রাখে না, আর তারা আছে সেই উপাচার্যের বাড়িতে, এমনকি নারী শিশুর সেই সামান্য তাদের সঙ্গে যে সৌজন্য, সেটা পর্যন্ত রক্ষার কোনো প্রয়োজন বোধ করে না। আর কোটা নিয়ে আমি একটা কথা খুব পরিষ্কার করতে চাই, আমরা মফস্বল এলাকা থেকে নির্বাচিত হয়ে আসি। ঢাকায় যে ছেলে বা যে মেয়েটি পড়াশোনা করে একটু অভিজাত স্কুলে, আর শেখ হাসিনার বিনা পয়সার বই পাওয়ার সুবাদে যে মেয়েটি বা যে ছেলেটি সেই উচ্চ শিক্ষার প্রবেশ দ্বারে আজকে আসতে পেরেছে, তার গ্রুমিং আর এই ঢাকায় প্রায় এলাকার স্কুলের গ্রুমিং বা কলেজের গ্রুমিং এক না। মেধার বিচার সম পর্যায়ে এনে সমান সুযোগ দিয়ে তারপরে মেধার বিচার করেন। আর আমার এলাকা আদিবাসী আছে, আমার এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, আর আসল গাত্রদাহ কোথায়? মুক্তিযোদ্ধার কোটা। কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রজন্ম তো, যখন আমরা 96-তে সরকার গঠন করলাম, আবার 2001-এ আমরা আসতে পারলাম না ষড়যন্ত্রের কারণে, 2009-এ ওই 71-এর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সরকারি চাকরি করতে মানে যাওয়ার বয়স তো পার হয়ে গেছে, সে তো পরীক্ষায় অবতীর্ণ হতে পারছে না। আর পৃথিবীর দেশে দেশে মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা লড়াই করে, জীবন দেয়, জীবনকে বাজি রাখে, তাদের জন্য সুযোগ আছে। শুধু এটা কোনো নতুন কিছু না, ওয়ার ভেটারানদের ছেলে মেয়েরা সুযোগ পায়, আর যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ, তাদের ছেলে মেয়ে বা বংশ সেই আরেকটি সিঁড়ি, তারা সুযোগ পাবে না। ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে। মফস্বলের সেই আমাদের কলিমুদ্দিন সলিমুদ্দিন ছেলে মেয়েরা যাতে উপরের দিকে উঠতে না পারে, রাখো তাকে এক জায়গায়, একটা স্তরের উপরে সে মাথা তুলে না দাঁড়ায়। এইভাবে রাজধানী কেন্দ্রিক, উঁচু তালা কেন্দ্রিক একটা এলিট শ্রেণী তৈরি করার
যে একটা সুপরিকল্পিত যে পরিকল্পনা বা চক্রান্ত, তারই আজকে আমরা কালকে রাতে তার মহড়া দেখলাম। পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ চলছে, চলবে, এবং এই রাজাকারের বাচ্চাদের অবশ্যই আমরা দেখে নেব। আর ছাত্ররা, তাদের প্রতি আমাদের কোন রাগ নেই, কিন্তু স্ট্যাটাস যারা দিয়েছে তারা তো ছাত্র না, অছাত্র, মতলববাজ, জামাত শিবির, স্বাধীনতা বিরোধীদের এজেন্ট। এদের সম্বন্ধে সামান্যতম শৈথিল্য আমরা দেখতে চাই না, দেশবাসী দেখতে চায় না। আর আমি আবারও বলি, আমার ওই বৌরাজানি গ্রাম, আমার ওই কাকরকান্দি গ্রাম, আমার ওই পানিহাতা গ্রাম, সেখান থেকে একটি ছেলে, তাকে আমি, সে আবছায়া জায়গায় আছে, তাকে আমি আলোতে আনার জন্য সুযোগ দেব, সম অধিকার দেব। এটাই আমার দেশের শাসনতন্ত্র আমাকে এটা বলতে শিখিয়েছে, এই সাহস জুগিয়েছে। অবশ্যই সেই অধিকার আমরা নেব। এটা নিয়ে আন্দোলন তথাকথিত, এটা শুরু হওয়ার আগেই আমি একজন প্রাক্তন আমলাকে বলেছিলাম, ও আপনাদের তো মোক্ষ লাভ হয়ে গেছে, আপনাদের মোক্ষ লাভ হয়ে গেছে। আপনারা ঢাকায় বাড়িও করছেন, প্লটও নিছেন, আবার ছেলে মেয়েরে উচ্চ শিক্ষিত করছেন, আবার সেই রেফারেন্সে এক একজন উপরের দিকে ওঠার সিঁড়িও তৈরি করে দিচ্ছেন। তাই মফস্বলে গ্রামের ওই প্রত্যন্ত অঞ্চলের কেউ এসে আপনার ছেলের বা মেয়ের সঙ্গে হাতে হাত মিলাক, আপনি তো এখন উঁচু তালা। সেই জন্য ছুঁয়ো না, ছুঁয়ো না, ওইখানে থাকুন। এই লক্ষ্যে এবং সাইদিদের চান্দে নিয়ে যারা অরাজক করে এই বাংলাদেশের স্বাধীনতারে আঘাত করতে চায়, ঠিক তাদের মুখে আমি থুথু নিক্ষেপ করি এবং তাদের আমি উপযুক্ত শাস্তি দাবি করি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরে বলবো, এদের কোনো ক্ষমা নাই, এদের ক্ষমা করা সম্ভব না। হয় ওরা থাকবে, না হয় আমরা থাকবো। এই হোক আজকের প্রতিজ্ঞা। জয় বাংলা,